তো যেমন ছাওয়া মুভিতে দেখানো হয়েছে যে যখন মুসলিমরা মারাঠাদের দিকে ঢুকছে তখন যে গ্রামগঞ্জের উপর মুঘলদের মানে there might be lot of non-Muslims in the Mughal force. Of course. তো যখন মুঘলরা মানে এই জিনিসটা আমি কেন মুসলিম বললাম, যখন মুঘলরা ঢুকছে তখন পুরো গ্রামগঞ্জ নষ্ট করতে করতে যাচ্ছে, উমেনদের রেপ করছে, বাচ্চাদের মেরে দিচ্ছে, এরকম যেটা যেটা স্বাভাবিক, মানে যেটা কাইন্ড অফ সোলজার্সরা তখনকার দিন হয়তো করতো। বাট হ্যাজ ইট মানে আই ডোন্ট থিঙ্ক যে সেটা মুসলিম বলে যেভাবে ফিল্মসে দেখানো হয়েছে। কারণ আমরা যখন হিস্ট্রিতে দেখছি যখন মারাঠারা বেঙ্গলে আসছে তখন কিন্তু তারা লুট মাচাচ্ছে, তখন কিন্তু তারা গ্রামগঞ্জ নষ্ট করছে, মেয়েদের রেপ করছে। এই জিনিসগুলো কিন্তু তাদের সোলজারদেরও মানে একটা পার্ট, তাদের ক্যারেক্টারিস্টিকও আছে। তো দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ রিলিজিয়ন, সেটাই আমার একেবারেই না। ভেরি গোটা আমার সমস্যা হচ্ছে যে আমরা, তুমি যেটা মানে খুব স্পষ্ট করেই বললে যে ওই আবার মানে সিনেমাটা তো ইতিহাস নয়, এবার সিনেমাতে তুমি পোর্ট্রে করতে গিয়ে সবাইকেই সবুজ জামা পরে দেখিয়ে দিচ্ছ। আমার ভিজুয়ালসে এটা খুব অ্যাপিল করছে আর কি, হ্যাঁ সবুজ জামা, পাকিস্তানের জার্সি, চোখের তলায় আমার তো সুরমা, আমার তো এটা আইডেন্টিফাই করছি আমি। কিন্তু মুঘল আর্মিকে যদি আমি দেখি, মুঘল জেনারেলদের যদি আমি দেখি, তো কত অমুসলিম রয়েছেন। যেজন্য তুমি যখন মুসলিম বললে তখন আমি বললাম যে আরে মুঘল আর্মিতে তো কত অমুসলিম রয়েছে। ইভেন বর্গিরা যখন বাংলায় আসে, বর্গিদের সঙ্গে তো আফগান জেনারেলরা রয়েছে, মারাঠা আর্মিতে তো আফগানরা রয়েছে, নবাবরাও মুসলিম, যদি সিরাজউদ্দৌলার মতো। সিরাজ খুব একটা সাংঘাতিক ভালো ক্যারেক্টার নন এক্ষেত্রে, মানে নট আ ভেরি অ্যাডভার্টাইজেবল ক্যারেক্টার। বাট আলিবর্দি খানের, মুর্শিদ কুলি খানের গল্পটা একদম অন্যরকম। এবং মানে it has nothing to do with কি Mughal ideology, Maratha ideology. It has to do with characteristics of people. I don't think it has got to do anything with মানে কোনো পার্টিকুলার কমিউনিটি বা পার্টিকুলার মানে গ্রুপের আইডেন্টিটি। এটা তখন আমি যদি মানে তৎকালীন সময়ের কথা ভাবি, এটা ভীষণভাবে তৎকালীন সময়ের একটা খুব ইনসিডেন্টাল জিনিস, যে এইটা নরম হিসাবে ধরে নেওয়া হয়, এটা করতে হবে। ঠিক যেরকম আমি ওই টেম্পল ডেসিক্রেশনের কথাটা বলছিলাম, যে মানে বৈষ্ণব রাজা শৈব রাজাকে মারলেও তার মন্দির থেকে বিগ্রহ তুলে নিয়ে যাবে, কারণ ওটাই তার দেখানোর জায়গা। কিন্তু এইটা আবার ওই যে বললাম, যখন ভিক্টোরিয়ান সেন্সিবিলিটি আসবে তখন ব্রিটিশরা বলবে না, এটা তো মানে যখন অষ্টাদশ শতকে যখন তারপরে যখন লেখা হবে, যখন ধরো এই মহারাষ্ট্র পুরাণ বলে একটি লেখা রয়েছে যেটাকে যদুনাথ সরকার ভীষণ ইউজ করে, সেটা যখন সেটা তো খুব একটা খুব 18th সেঞ্চুরি সেন্সিবিলিটি থেকে সেই কবি তখন লিখছেন, তখনকার ডেসক্রিপশনটা। এবং অফকোর্স মানে যখন আমার উপর ঘা আসবে আমি তো খারাপ কথা বলবোই, যে আমার উপর ঘা দিচ্ছে তাকে নিয়ে। কিন্তু এটা ওই বাইনারিটা করাটাই আমাদের খুব সমস্যা। এবং তুমি নিজেও সেটা বারবারই আইডেন্টিফাই করছো, নিজের কথাতেও আইডেন্টিফাই করছো যে এই তো দুপক্ষই করছে, তাহলে আমি কাকে আলাদা, কেনই বা আলাদা করে দোষী ধরবো? আলাদা তখনই আমি দেখাবো যখন আমার কোনো প্রোপাগান্ডা দেখাতে হবে, কোনো একটা ভিজুয়াল দিয়ে। হ্যাঁ, মানে ওই যে বললাম যে সিনেমা করছেন তার দায় তো ইতিহাস বলবার, তার দায় সিনেমাটা স্টার্টিং এ একটা যে দিস ইজ নট আ ট্রু ইনসিডেন্ট, দিস ইজ ইন্সপায়ার্ড, বক্স অফিসে খেতে হবে। না হলে তুমি বলো না মানে ওই আরে ওই সিনেমাটি নিয়ে এসে সাংঘাতিক মারপিট হলো, ইয়েরা পদ্মিনী পদ্মাবতীকে পদ্মাবত করা হলো, নামটা চেঞ্জ করে পদ্মাবত করতে হলো। আরে বাবা, ওই রানী এসে ওরকম ওপেন স্পেসে ঘেবার নাচবে, এটাই তো হিস্টোরিক্যালি রং। কিংবা ধরো তার আগে মহেঞ্জোদারো বলে একটা সিনেমা এসেছিল আর কি, মানে মাথা ঘুরে গেছিল দেখে, খুব মানে ইনফ্যাক্ট মানে যোধা আকবর দেখে আমার মাথা ঘুরে গেছিল। মানে সবকটাই গ্লোরিফাইড, আকবরের ডেসক্রিপশনই আছে, মানে গ্লোরিফাই তো পরের কথা, আরে আকবরের ডেসক্রিপশন আছে ইজ আ শর্ট স্টাউট ম্যান উইথ ডমিনেন্টলি সাউথ ইস্ট এশিয়ান ফিচার্স, হ্যাঁ চোখগুলো ছোট ছোট, নাকটা একটু থ্যাবলা মতো, তার জায়গায় গ্রিক মানে গ্রিক গডের মতো একটা লোক, এবং রাজপুত রানী সে একেবারে হঠাৎ করে দাঁড়িয়ে প্রচন্ড তলোয়ার খেলা প্র্যাকটিস করছে। তো নিশ্চয়ই জানতেন ওরা, সেটা বলছেন। কিন্তু এই ওপেন কোর্ট ইয়ার্ডে দাঁড়িয়ে তলোয়ার খেলা প্র্যাকটিস করছেন রাজপুতরা ভীষণ অবগুণ্ঠন প্রেমী মানুষ আর কি, তারা ভীষণ মানে তাদের অন্দরমহল এবং বাহির মহলের ধারণা ভীষণ প্রবল রাজপুতদের মধ্যে, হয় না, ইম্পসিবল। তো সেই জন্য আর কি মানে আমার এই বলিউডের মানে সে তুমি যেদিকেই বলো, মানে সেই হিন্দুত্ব এজেন্ডা নিয়ে হোক, লিবারাল সিনেমা হোক, যাই বলো, সবটাই আমার আই টেক উইথ লট অফ পিঞ্চ অফ সল্ট। যে জন্য মানে ওই সিনেমাটাকে যদি আমি ইতিহাস ভেবে নিই,
তাহলে আরে বেজায় মুশকিল আছে আর কি। সেটাই, অডিয়েন্স শুড বি ক্লিয়ার ইন দ্য হেড যে আমি মুভি দেখতে যাচ্ছি নাকি হিস্ট্রি লেসন নিতে যাচ্ছি। আমি সিনেমা দেখতে যাচ্ছি, কিছু করার নেই। মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে সিনেমা দেখার পর খুব ন্যাশনালিস্টিক হয়ে লোকে চেঁচামেচি করছে, পোস্ট করছে, সিনেমা হলে একদম মানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। সেই জিনিসটা ভাবতে হবে যে মানে আমি যে সময়কার ভারতবর্ষের কথা বলছি সেই সময় আজকের ভারতবর্ষ তৈরিই হয় না, এই ভারতবর্ষটা এক্সিস্ট করে না। এবং যাদের, যদি আমি ভারতবর্ষের একটা জিওপলিটিক্যাল স্পেসের কথা ভেবেও নিই যে ঠিক আছে এই জায়গাটাকে জুড়ে ভারতবর্ষ তৈরি হচ্ছে, তাহলেও আমি যেটা দেখছি যে ওই ভারতবর্ষটা তৈরি হওয়ার একটা প্রক্রিয়া। মুঘলদের কাঠামোটা যেরকম অত্যন্ত জরুরি, আজকে যেরকম আমরা ভারতবর্ষকে দেখছি সেই কাঠামোটা তৈরি করতে মুঘলদের একটা খুব বড় ভূমিকা রয়েছে, সেরকম আবার এই যে আঞ্চলিক আইডেন্টিটি গুলো তৈরি হচ্ছে, মুঘলরা যখন আস্তে আস্তে দুর্বল হচ্ছে সেখানে যে আঞ্চলিক আইডেন্টিটি তৈরি হচ্ছে সেটাও ভারতবর্ষের আজকের কাঠামোর জন্য অত্যন্ত জরুরি। সেখানে মুঘলদের সঙ্গে এই যে একটা ডায়ালগ, সবসময় তো কনফ্লিক্ট নয়, এটা একটা মজার কথা। ঠিক, মানে মুঘলদের সঙ্গে এই সিনেমাগুলো দেখে যেটা আমাদের ধারণা হয়ে যায় যে মুঘল ভার্সেস মারাঠা, মুঘল ভার্সেস দা, তো নয়। মানে এই যে ভিডিও আছে অনেক, এই তোমার সঙ্গে এক্ষুনি কথা বলতে গিয়ে দিলের খানের কথা বলে, সাম্বাজি তো দিলের খানের পাশে যাচ্ছে। প্রিন্স আকবর মানে অরঙ্গজেবের ছেলে যখন অরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করছে, কার সঙ্গে আলাই করছে? সাম্বাজির সঙ্গে আলাই করছে। ঠিক একদম। এবং খেপে তো গেল অরঙ্গজেব পার্টিকুলারলি এই জন্য, ছেলের সাথে তুমি আমার বিদ্রোহী ছেলে, এবং বিদ্রোহী ছেলেকে আমি ঠ্যাঙাবো সেটা পরের কথা, তুমি তার সাথে হাত মিলিয়ে একে তোমাকে নিয়ে আমি পেরে উঠছি না, তুমি আবার আমার বিদ্রোহী ছেলের সঙ্গে অ্যালায়েন্স করে তুমি ভাবছো দিল্লি জয় করবে। মানে ওখানে আকবর চিঠিপত্র লিখছে আর কি ইয়েকে, দেখিছে সাম্বাকে একদম, সেখানে বলছে যে তুমি আমার সঙ্গে হিন্দুস্তান, আমি যখন হিন্দুস্তানের বাদশাহ হব তুমি আমার সঙ্গে মার্চ করবে দিল্লিতে। আর অরঙ্গজেবের তো মাথাটা গরম হবে, এমনি খুব ইগোটিস্টিক লোক। শিবাজির সঙ্গে ঝামেলাটা হলো কেন? শিবাজির সঙ্গে তো একদম মিটমাট হয়ে গেছিল, কোনো সমস্যা নেই। জয় সিং সব একেবারে মানে প্যাক আপ করে ফেলেছে যে আর কোনো সমস্যা হবে না, তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায়, শিবাজি শিবাজির মতো থাকবে, শিবাজিকে সবকিছু ওর যা দরকার দিয়ে দেওয়া হবে। ইভেন এটা জানি না তুমি খেয়াল করেছো নাকি, সম্ভাজি ওয়াজ অ্যাকচুয়ালি আ মুঘল মানসবদার। আচ্ছা, এটা খেয়াল করি। শিবাজি যখন প্রথমবার যাচ্ছেন, প্রথমবার যখন নেগোশিয়েট হচ্ছে, শিবাজি বলছেন আমি কোনো পার্সোনাল সার্ভিসে ঢুকবো না। মানসবদার ইজ আ পার্সোনাল সার্ভেন্ট অফ দি এম্পারার, আমি পার্সোনাল সার্ভিস করবো না। আচ্ছা, ফেয়ার এনাফ, আমার ছেলেকে দাও। 5000ই মানসবদারি দেওয়া হচ্ছে। এবার যখন দ্বিতীয়বার আগ্রা যখন নিয়ে যাচ্ছে নেগোসিয়েট করাবার জন্য জয়সিংহ, তখন বলছে যে ঠিক আছে শিবাজিকেও 5000ই মানসবদার দাও। শিবাজি টেক্স ইট ইন হিজ ইগো, আমার ছেলেও 5000ই মানসবদার, আমিও 5000ই মানসবদার, দিস ডাজন্ট ওয়ার্ক। আর তারপর এবং আর একটা গল্প হচ্ছে, সেদিন আমার অরঙ্গজেবের জন্মদিন ছিল, এবং অরঙ্গজেব জন্মদিনের দিন কথা বলেন না। এবার শিবাজি না, ওনার ওটা মানে সমস্ত টেক্সট পড়ে আমি কথা বলবো না, মানে ওটা ওনার প্যারাফ্রেন্ডলি, আমি জন্মদিনের দিন কথা বলবো না, কারোর সঙ্গে কথা বলবো না, মানে শিবাজির সঙ্গেও বলবো না, জয়সিংহের সঙ্গেও বলবো না, আমার বাবার সঙ্গেও বলবো না, কারোর সঙ্গে বলবো না। এবার শিবাজি হবে আমাকে অপমান করছে, আমার সঙ্গে কথা বলবো না, আবার 5000ই মানসবদারি দিচ্ছে, যাও। এবারে ওয়াকআউট করে এবার অরঙ্গজেব বলে চলে গেল, কেন আমাকে অপমান করলো, ধর ঢোকাবো দুটোকে আগ্রা ফোর্টে। ঠিক,